আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের যে প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা ম্যাট্রিক্সের কিছু বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে এটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপরে আমাদের দ্বিতীয় লেকচার, এবং এই লেকচারটিতে আমরা ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো ম্যাট্রিক্সের আজকের এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আজকে আমরা প্রথমে যে প্রকারভেদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সটাকে আমরা ইংলিশে কি বলে থাকি? রো ম্যাট্রিক্স বলে থাকি। তোমরা যদি প্রথম ক্লাসটি না করে থাকো তাহলে অবশ্যই প্রথম ক্লাসটি করে আসবে, কারণ ওই ক্লাসটি যদি তোমরা না করে থাকো তাহলে অনেক টপিকস বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে। তো চলো আমরা একটু দেখে নিই। তো ফার্স্টে যেটা বলা হচ্ছে, দেখো সারি ম্যাট্রিক্স সম্পর্কে বলা হচ্ছে বা রো ম্যাট্রিক্স। তো যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি বিদ্যমান থাকে তাকে কি বলা হয়? সারি ম্যাট্রিক্স বলা হয়। কলাম কতগুলা থাকুক সেটা আমাদের দেখার দরকার নেই, যদি আমরা দেখি যে আমাদের জাস্ট একটা সারি বিদ্যমান আছে। এখানে যদি খেয়াল করো, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি কয়টা? একটা। কলাম কয়টা? 1 2 3, তিনটা কলাম। তাহলে এটা হচ্ছে 1/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। সারি একটা, এই জন্য এটা একটা সারি ম্যাট্রিক্স। এটার দিকে খেয়াল করো, তোমার এখানে একটা সারি 4টা কলাম, তাহলে একটা সারি বিদ্যমান, তাহলে এটাও সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। সিমিলারলি এভাবে আরও অনেক দেখা যায়, আরও অনেক দেখানো যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে ম্যাট্রিক্স যেখানে একটা সারি বিদ্যমান থাকবে সেটাই কি হবে? সারি ম্যাট্রিক্স হবে। ওকে, দেন সেকেন্ডে আসো, যেটাকে আমরা বলা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স। তো এটা এটা হচ্ছে সিমিলারলি সারির মতোই, কিন্তু এখানে কি থাকবে? কলাম থাকবে একটা। ওখানে সারি একটা ছিল, এখানে কলাম থাকবে একটা। তাহলে যে ম্যাট্রিক্সের কেবল একটা কলাম বিদ্যমান থাকে সেটাকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স বলবো। যেমন এখানে যদি খেয়াল করো, এখানে কলাম আছে কয়টা? একটা। সারি কয়টা? 1 2 3, এটা হচ্ছে 3/1 ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে এখানে তিনটা সারি একটা কলাম, এই জন্য এটা কলাম ম্যাট্রিক্স। এখানে দুইটা সারি একটা কলাম, কলাম ম্যাট্রিক্স। এখানে চারটা সারি একটা কলাম, তাহলে এটাও কলাম ম্যাট্রিক্স। সিমিলারলি তুমি আরো অনেক কলাম ম্যাট্রিক্স কিন্তু বাস্তব জীবনে খুঁজে পাবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। এটা দেখো আমি ট্রিপল স্টার দিয়ে রাখছি এই কারণে, কারণ এই ম্যাট্রিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স। এটার উপরে ডিপেন্ড করে আমরা সামনে অনেক কিছু শিখবো। তো আমরা জানি বর্গক্ষেত্রের বাহু কি? বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, তাই না? এর দৈর্ঘ্য যতটুকু থাকে প্রস্থ ততটুকু থাকে। সিমিলারলি যদি সারি সংখ্যা আর কলাম সংখ্যা সেম হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো? আমরা সেটাকে বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান তাকে কি বলা হবে? বর্গ ম্যাট্রিক্স বলা হবে। তো আমরা এখানে আই জে এম এন এগুলো সম্পর্কে কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছি। সেখানে তোমরা দেখতে পাবে এম হচ্ছে কি বলতো? সারি সংখ্যা, আর এন হচ্ছে কলাম সংখ্যা। আর এ আই জে দ্বারা কি বোঝানো হয়? এই যে কলামের প্রত্যেকটা ভুক্তির অবস্থানকে নির্দেশ করা হয়। আই দ্বারা হচ্ছে কত নম্বর সারিতে অবস্থান করছে, আর জে দ্বারা কত নম্বর কলামে অবস্থান করছে। এজন্যই বারবার বলছি, গত ক্লাসটা দেখে না থাকলে দেখে আসবে, না হলে বুঝতে অসুবিধা হতে পারে। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান তাকে কি বলা হবে? বর্গ ম্যাট্রিক্স বলা হবে। আমরা জানি যে একটা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে নির্দেশ করি, এভাবে আমরা কিন্তু নির্দেশ করে থাকি। তাহলে সেখানে দেখো এন এর পরিবর্তে আমরা কিন্তু এমও লিখতে পারি অথবা এনও লিখতে পারি, অ্যাজ আমাদের এম আর এন দুইটাই কি সমান, কলাম সংখ্যা সারি সংখ্যা যেহেতু দুইটাই সমান। এজন্য দেখো এরকম যদি কখনো হয় যে 3/3 ক্রমের, 2/2 ক্রমের, তারপর মনে করো যে 4/4 ক্রম, এরকম সারি সংখ্যা কলাম সংখ্যা সেম হয়ে গেলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ যদি এরকম হয়, এই যে ম্যাট্রিক্সটা হবে, এই ম্যাট্রিক্সটাকে যদি বর্গ ম্যাট্রিক্স বলা হবে যখন সারি সংখ্যা ইজ ইকুয়ালস টু কলাম সংখ্যা হবে, অর্থাৎ এম ইজ ইকুয়ালস টু এন। আর তখন আমরা এ কে কি বলবো? এটা হচ্ছে এম ক্রমের অথবা এন ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। তো এখানে দেখতে পাচ্ছ যে এ যেটা আছে এটা কিন্তু একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, অথবা আমরা সংক্ষেপে বলতে পারি যে 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এরপরে আসো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম? প্রধান কর্ণ সম্পর্কে আলোচনা করেছিলাম। কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ সবগুলি ভুক্তি যদি শূন্য হয় তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হবে। তো এই জায়গাটা একটু খেয়াল করো যে এখানে যে ম্যাট্রিক্সটা রয়েছে আমরা জানি যে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রধান কর্ণ, আর বাকি যে কর্ণটা থাকে এটাকে আমরা বলে থাকি গৌণ কর্ণ। তো গৌণ কর্ণকে আমাদের ফোকাস করতে হবে না, আমাদের ফোকাস করতে হবে হচ্ছে প্রধান কর্ণের উপরে। তো এর যে মুখ্য বা প্রধান কর্ণ আছে এই কর্ণের নিচের দিকে তাকাও, দেখো সবগুলা কিন্তু জিরো, সবগুলা ভুক্তি জিরো হয়ে গেছে। এবং আমরা যদি একটু খেয়াল করি এর উপরের গুলাতে কি হচ্ছে? একটা ট্রায়াঙ্গুলার গঠন হচ্ছে, তাই না? একটা ত্রিভুজ আকৃতি তৈরি হয়েছে। তো যখন দেখা যাবে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরে এরকম ত্রিভুজ তৈরি হচ্ছে, যেহেতু উপরে হচ্ছে এই জন্য ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এখানে তোমার দেখো বর্গ ম্যাট্রিক্স হতে হবে তোমার
এটা হচ্ছে এটার শর্ত কি, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? 1 নম্বর শর্ত হচ্ছে এটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স না হলে তো ওইভাবে তুমি আসলে কর্ণ বের করে উপরে ট্রায়াঙ্গুলার ওইভাবে গঠন হয় না। সো ফার্স্ট হচ্ছে তোমাকে এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আর প্রধান কর্ণের নিচের যে ভুক্তিগুলো আছে সেই নিচের ভুক্তিগুলো 0 হতে হবে। এ আই জে ইজ ইকুয়ালস টু 0, আই গ্রেটার দ্যান জে। এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে আই দ্বারা কি বোঝাচ্ছে, এই ভুক্তির অবস্থান কি, আর মানে অবস্থান আই দ্বারা মানে কত নম্বর সারিতে এটা অবস্থান করছে, আর যে হচ্ছে কত নম্বর কলামে রয়েছে ভুক্তিটা। এখন দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি যে আই এর ভ্যালুটা 1 1, অর্থাৎ আই ইকুয়ালস টু জে। এখানে কি হচ্ছে আই লেস দ্যান জে, এটাও আই লেস দ্যান জে, আই লেস দ্যান জে, এখানেও। আর এগুলো কি আই ইকুয়ালস টু জে, আই ইকুয়ালস টু জে, তাই না? কারণ এটা হচ্ছে আই আর এটা কি জে। আর এখানে যদি খেয়াল করো এটা যেহেতু 2 নাম্বার সারিতে রয়েছে, 1 নাম্বার কলামে আছে, তাহলে এটার ভুক্তি আমাদের কত হতো বলো তো? এটা হচ্ছে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এটা কি হতো? এটা হচ্ছে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, আর এটা হলো 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে এক্ষেত্রে দেখো এটা যদি হয় আই, এটা হচ্ছে জে, তাহলে আইটা কি হচ্ছে গ্রেটার দ্যান জে। এখানেও দেখো আই গ্রেটার দ্যান জে, এখানেও আই গ্রেটার দ্যান জে। তো এরকম যদি দেখা যায় যে আই গ্রেটার দ্যান জে এর জন্য ওই ভুক্তির ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো 0 হয়ে যাচ্ছে এবং উপরে ট্রায়াঙ্গল গঠন হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি হবে? তার বিপরীত হবে। এখানে আমাদের উপরে ত্রিভুজ গঠন হচ্ছে, এখানে হচ্ছে নিচে ত্রিভুজ গঠন হবে। বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো 0 হয়ে যাবে, আর নিচের ট্রায়াঙ্গুলার গঠন হলে তখন সেটাকে আমরা কি বলবো? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। তাহলে এটার শর্ত কি? 1 নম্বর শর্ত বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আর 2 নম্বর শর্ত হচ্ছে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো 0 হয়ে যেতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? এখানে যেহেতু আই গ্রেটার দ্যান জে আর এখানে হচ্ছে আই লেস দ্যান জে, এর জন্য সেই ভুক্তিগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এরপরে আসো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়? আমরা দেখেছি যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, প্রধান কর্ণকে দেখেছি। ঊর্ধ্ব ত্রিভুজাকারে কি হতো? নিচেরগুলা 0 হয়ে যেত, উপরে ট্রায়াঙ্গুলার হতো। আর নিম্ন ত্রিভুজাকার যেটা, সেটা হচ্ছে উপরের ভুক্তি 0 হয়ে যেত আর নিচের ট্রায়াঙ্গুলার হতো। আর কর্ণ ম্যাট্রিক্সে কি হবে? শুধুমাত্র প্রধান কর্ণ ব্যতীত বাকি যত ভুক্তি রয়েছে সেই ভুক্তিগুলো যখন 0 হয়ে যাবে তখন সেটাকে আমরা বলে থাকবো কি? কর্ণ ম্যাট্রিক্স। কোনো একটা বর্গ ম্যাট্রিক্স মনে করো যে এ, যেটা হচ্ছে m/m ক্রমের, অর্থাৎ এটা যেহেতু বর্গ ম্যাট্রিক্স সারি কলাম সংখ্যার সমান, m ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স বলা হবে যদি এ আই জে 0 হবে, যেখানে আই নট ইকুয়ালস টু জে। তোমার লেস দ্যানও হতে পারে, আই লেস দ্যান জেও হতে পারে, বা আই গ্রেটার দ্যান জেও হতে পারে, সেটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে আই যদি নট ইকুয়ালস টু জে হয় তখন সেক্ষেত্রে সে ভুক্তিটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখানে কি আমার আই ইজ ইকুয়ালস টু জে, এখানেও আই ইকুয়ালস টু জে, আই ইকুয়ালস টু জে। এই প্রধান কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তি যখন 0, তখন সেটাকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স বলবো। তারপরে যেটা নিয়ে আলোচনা করব, স্কেলার ম্যাট্রিক্স। কোন একটা বর্গ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো যদি সমান হয় তখন ওই কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলা হবে। যেমন এই কর্ণটার দিকে দেখো, এটা কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে প্রথম কথা, স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে 1 নম্বর শর্ত কি? এটাকে ফার্স্টে আমাকে একটা কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। কর্ণ ম্যাট্রিক্স মানে কি? যে শুধুমাত্র প্রধান কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তি 0। এখন শর্ত হচ্ছে প্রধান কর্ণ 0 হবে না, এটা ঠিক আছে, কিন্তু আরো একটা শর্ত জুড়ে দিছে, সেটা হচ্ছে প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি কি হবে বলো তো? সেম হবে। এটা 5 5 5। যদি এখানে -1 থাকতো তাহলে এই তিনটাই -1 হতে হতো, যদি 1 হতো তাহলে তিনটাই 1 হতে হতো, এরকম সেম হবে আর কি। এরপরে আসো একক বা অভেদক ম্যাট্রিক্স, ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই যে ম্যাট্রিক্সটা আছে একক ম্যাট্রিক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স। তোমাদের প্রায়শই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে এই একক বা অভেদক ম্যাট্রিক্সটাকে কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? এবং পরীক্ষায় এটা প্রায়শই দিয়ে থাকে যে দেখাও যে এটি একটি একক বা অভেদক ম্যাট্রিক্স, অথবা কোনো একটা সলিউশন বের করতে গেলে আমাদেরকে ফার্স্টে একক বা অভেদক ম্যাট্রিক্সের হেল্প নিয়ে তারপরে কাজগুলো করতে হয়। তো একক বা অভেদক ম্যাট্রিক্সটা কি? কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। একই সাথে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো রয়েছে, এখানে যেমন আমরা ছিল যে কোনো সংখ্যা হতে পারতো, কিন্তু একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হবে কি বলতো? 1 হবে। আচ্ছা, আমরা একটু পরে বোঝার চেষ্টা করি। কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ কে n ক্রমের একক বা অভেদক ম্যাট্রিক্স বলা হবে যদি এ আই জে 0 হয়, যখন আই নট ইকুয়ালস টু জে, কর্ণ ম্যাট্রিক্সের মতো, এবং এ আই জে ইজ ইকুয়ালস টু 1 যখন আই ইকুয়ালস টু জে হবে। অর্থাৎ আই ইকুয়ালস টু জে মানে প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি কত হবে? 1 হবে। তাহলে আমরা একটু কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স
আচ্ছা, একক বা অভেদক ম্যাট্রিক্সের আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে, প্রত্যেকটা ভুক্তি যখন এক হবে অভেদক বা একক ম্যাট্রিক্স বলা হয়। অভেদক ম্যাট্রিক্সকে IN দ্বারা সূচিত করা হয়, এই জিনিসটা খেয়াল করবে, এটাকে IN দ্বারা সূচিত করা হয়। যদি এটা n ক্রমের ম্যাট্রিক্স হয়েছে এই জন্য এটা IN, যদি এটা 2 ক্রমের ম্যাট্রিক্স হতো তাহলে I2, 3 ক্রমের ম্যাট্রিক্স হলে I3, এরকম আর কি। তাহলে এখানে দেখো IN এটা হচ্ছে n/n ক্রমের ম্যাট্রিক্স, এই জন্য I2 কখন, যখন 2 ক্রমের ম্যাট্রিক্স, 2/2 ক্রম, 3 দেখো 3/3 ক্রমের। তাহলে আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি যে তোমার এখানে তিনটা বিষয় বলা হচ্ছে, একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, আর একটা হলো স্কেলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, অভেদক বা একক ম্যাট্রিক্স, অভেদক বা একক ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়েছিল, প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত বাকি সকল ভুক্তি কি ছিল, 0 ছিল, বাকি সকল ভুক্তি 0 ছিল। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়ে গেল, যে প্রধান ম্যাট্রিক্স যেটা বা প্রধান কর্ণ যেটা, সেখানে প্রত্যেকটা ভুক্তি সেম হবে, সেটা হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, যাই হোক না কেন এখানে সেম জিনিস হবে। আর অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, এটা আসলে স্কেলার ম্যাট্রিক্সেরই একটা বিশেষ ফর্ম বলা যায়, সেটা কি, যে এখানে শুধু 1 হতে হবে আর বাকি ভুক্তিগুলা কি হবে, 0 হবে। যদি তাই হয় তখন সেটা কি, অভেদক ম্যাট্রিক্স। আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো। স্কেলার ম্যাট্রিক্সে ভুক্তি সেম হবে, তবে সেটা শুধুমাত্র 1 নয়, 1 2 3 4 5 6, কিন্তু অভেদকের ক্ষেত্রে কি হচ্ছে, এটা শুধুমাত্র 1 হবে। এটাই হলো অভেদক বা একক ম্যাট্রিক্স। এরপরে যদি আমরা বলি শূন্য ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করি, শূন্য ম্যাট্রিক্সে বলা হচ্ছে জিরো অর নাল ম্যাট্রিক্স। এই নামটা খুব গুরুত্বপূর্ণ, নাল, এটা একটু খেয়াল রাখবে। কোনো একটা ম্যাট্রিক্সের সকল ভুক্তি যদি শূন্য হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি, শূন্য ম্যাট্রিক্স বলে থাকি। যেমন এটা দেখো, এটা হচ্ছে একটা 2/3 ক্রমের শূন্য ম্যাট্রিক্স। এটা যদি খেয়াল করো, এটা হচ্ছে 3/3 ক্রমের শূন্য ম্যাট্রিক্স। এটাতে আসলে বোঝার মতো বিশেষ কিছু নেই, শূন্য ম্যাট্রিক্সটাতে আসলে মানে একদম 0, তবে এটা ম্যাথমেটিক্স সলিউশন করার ক্ষেত্রে বা সলভ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য আমাদেরকে এটা শিখে রাখতে হয়। এরপরে আসো সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স বা তোমার ইডিম্পোর্টেন্ট ম্যাট্রিক্স। তো আস্তে আস্তে আমরা গুরুত্বপূর্ণ টার্মগুলোর দিকে ঢুকছি। দেখো, তো এক্ষেত্রে এই যে এগুলাই কিন্তু কোশ্চেনে দিয়ে দেয় যে দেখাও যে ম্যাট্রিক্সটি একটি সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। সো সমঘাতী ম্যাট্রিক্সটা আসলে কি, তো সম মানে কি সমান, আর ঘাতী মানে কি ঘাত একই। সমঘাতী মানে একই ঘাত বিশিষ্ট। তো একই ঘাত বিশিষ্ট ম্যাট্রিক্স বলতে আসলে আবার কি বোঝানো হচ্ছে, বলা হচ্ছে বর্গাকার কোনো একটা ম্যাট্রিক্স এ কে আমরা সমঘাতী ম্যাট্রিক্স তখনই বলবো যদি আমার এ স্কোয়ার সমান সমান এ হয়। বিষয়টা কেমন, আমরা কি জানি বলো তো, এ স্কোয়ার মানে কি, আমরা কি জানি, এ স্কোয়ার সমান সমান কি, এ ইন্টু এ। দ্যাট মিনস, মনে করো তোমার কাছে কোনো একটা ম্যাট্রিক্স এ কে দেওয়া আছে, যেমন এখানে এটাই ধরো 3 -6 1 আর হচ্ছে -2। তো তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি 2 বার গুণ করে ফেলো, এ স্কোয়ার, হ্যাঁ, তুমি যদি এটাকে 2 বার গুণ করো তাহলে ঘুরে ফিরে কি হবে, আবারও সেই এ ম্যাট্রিক্সটাই আসবে। তো এখানে গুণের টার্মটা যেহেতু ম্যাট্রিক্সের যে গুণ রয়েছে সেটা একটু অন্যরকম, এই কারণে আগে গুণটা শিখতে হবে, তারপরে হয়তো আমি তোমাদেরকে এটা প্রমাণ করে এখানে দেখাতে পারতাম। তো তোমরা শুধু এতটুকুই জেনে রাখো যে তুমি যদি কখনো দেখো যে তোমাকে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে এবং তুমি সেটাকে স্কোয়ার করছো, স্কোয়ার করার পরে যদি ফলাফল ঘুরে ফিরে সেই এ ম্যাট্রিক্সটাই আবার আসে, তখন সেটাকে আমরা বলে থাকি কি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এখানে কি বলা হচ্ছে, এ স্কোয়ার সমান সমান যদি এ হয় তাহলে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স হবে। এরপরে দেখো শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপোটেন্ট ম্যাট্রিক্সটা কি, কোন একটি বর্গ ম্যাট্রিক্স এ কে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 0 হয়, যেখানে n এলিমেন্ট ন্যাচারাল নাম্বার। যদি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য a টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 0 হয়, ম্যাট্রিক্স এ কে সূচক বা ইন্ডেক্স n এর শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে। বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে মনে করো তোমাকে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হয়েছে এ, ঠিক আছে। এখন তুমি এই ম্যাট্রিক্সটার স্কোয়ার করো অথবা তুমি এই ম্যাট্রিক্সটার কিউব করো, ফলাফল হিসেবে তুমি একটা নাল ম্যাট্রিক্স পাবে বা 0 পাবে, ঠিক আছে। তোমার ফলাফল এমন আসবে 0 0 0 0, হতে পারে সেটা 2/2 ক্রম অথবা 3/3 ক্রম, যাই হোক না কেন তুমি ফলাফল হিসেবে পাবা কি একটা নাল ম্যাট্রিক্স বা 0 পাবা অ্যান্সার। তখন সেটাকে আমরা বলে থাকবো কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে, আমি আবার আলোচনা করার চেষ্টা করব। আর আরেকটা সমাধান হচ্ছে তুমি
ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো, এতে হয়তো বা অনেক কনফিউশন দূর হয়ে যাবে। যেমন এখানে দেখো, এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, তো তুমি যদি এটার স্কোয়ার করো, স্কোয়ার হিসেবে তুমি কি পাবে বলো তো? একটা নাল ম্যাট্রিক্স বা জিরো পাবে অ্যান্সার। তখন এই যে ম্যাট্রিক্স একইভাবে এ টু দি পাওয়ার কিউব জিরো হতে পারে, এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু জিরো হতে পারে। এখানে এটাকে আমরা বলবো হচ্ছে সূচক 2 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। যদি কিউবের ক্ষেত্রে হতো তাহলে সূচক 3 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স, সূচক 4 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স, এভাবে। এরপরে আসো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলেন্টারি ম্যাট্রিক্স। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম অভেদক ম্যাট্রিক্স সম্পর্কে, যে প্রধান কর্ণের সবগুলো ভুক্তি যদি 1 হয় এবং বাকি সকল ভুক্তি যদি 0 হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? অভেদক বা একক ম্যাট্রিক্স বলবো। অভেদঘাতী বিষয়টা কি? যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স তোমাকে দেওয়া থাকতে পারে এবং তুমি সেই বর্গ ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করলে, স্কোয়ার করার পরে তুমি যদি একটা অভেদক ম্যাট্রিক্স পাও, তখন সেটাকে বলা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। ধরে নাও তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি, এখন তুমি সেই বিটাকে স্কোয়ার করলে, স্কোয়ার করার পরে তুমি এরকম একটা ম্যাট্রিক্স পেলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তুমি যে ম্যাট্রিক্সটা পেয়েছো সেটা হচ্ছে 2x2 ক্রমের একটা একক বা অভেদক ম্যাট্রিক্স। তখন আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। এই যে বি ম্যাট্রিক্সটা, এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। এরপর আসো বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিম্ব ম্যাট্রিক্স প্রায়শই জিজ্ঞাসা করে যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, দিয়ে বলে যে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে। এছাড়া বিভিন্ন ম্যাথ সলভের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। কোনো একটা ম্যাট্রিক্সের যথাযথ সারি এবং কলাম বিনিময় করলে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়। আচ্ছা, এটা বাদ দাও, আমি তোমাদেরকে আরেকটু সহজভাবে বলি। তোমাকে যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এটা বাধ্যতামূলক নয়, এটা যে কোনো ম্যাট্রিক্স হতে পারে। এই ম্যাট্রিক্সটাকে যদি এমন হয় যে তুমি এর সারিগুলোকে কলামে রূপান্তর করলে এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করলে, তখন সেটাকে আমরা কি বলবো? বিম্ব ম্যাট্রিক্স বলবো বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বলবো। এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমরা সচরাচর এ টু দি পাওয়ার টি বা এ ড্যাশ বা এ প্রাইম এটা দ্বারা প্রকাশ করা হয়। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে এ ইজ ইকুয়ালস টু 3 5 7 4 2 4 9, তাহলে এটা ট্রান্সপোজ কি হবে? যেহেতু এটা সারি রয়েছে, এই সারিটাকে কলাম করে দাও 3 5 7, আর এটা একটা সারি, এটাকেও কলাম করো, তাহলে 2 4 9। তাহলে এই যে ম্যাট্রিক্সটা তুমি পেলে, এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? ম্যাট্রিক্স এ এর ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স বলা হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে আবার এটা বর্গ ম্যাট্রিক্স হওয়া গুরুত্বপূর্ণ। কোনো একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু এ হয়, অর্থাৎ এ আই জে ইজ ইকুয়ালস টু এ জে আই হয়। ভুক্তিগুলোকে তুমি উল্টে দিছো কিন্তু ম্যাট্রিক্সটা সেম সেমই চলে আসছে। কিরকম? মনে করো এ একটা ম্যাট্রিক্স 1 2 -3, তো তুমি এটাকে ট্রান্সপোজ করো 1 2 -3, এটাকে ঘোরাও, এই যে 1 2 -3 2 7 4, এটাকে ঘুরিয়ে দাও, কলাম বানিয়ে দাও 2 7 4, আবারও -3 4 1, এটাকে ঘোরাও -3 4 1। তো তুমি যদি দেখো এ ম্যাট্রিক্সটা যেমন ছিল এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাও সেম চলে আসছে, ঠিক আছে? তখন আমরা বলবো এ হলো একটা প্রতিসম ম্যাট্রিক্স। যদি আমি এটাকে আয়নার ধরি, আয়নাতে ধরলেও একেবারে সেম জিনিসই আমি পাবো। এই জন্য এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স বা তোমার অর্থাৎ ম্যাট্রিক্স যেটা হবে এবং এর বিম্ব ম্যাট্রিক্স যেটা হবে, দুইটাই কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। এরপরে আসো বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সের সম্পর্কে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সকে বি প্রতিসম বা বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু মাইনাস এ হয়। এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে বলো তো? আগে আমরা কি করেছিলাম যে এ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু এ ছিল, তখন সেটা প্রতিসম, আর এখানে কি হয়ে যাচ্ছে? এ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু মাইনাস এ। এই জন্য এটাকে আমরা কি বলবো? বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তো চলো একটু দেখি। মনে করো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটাকে তুমি ট্রান্সপোজ করবো, তাহলে করো 0 3 4 -3 0 7 -4 -7 0। তো এক্ষেত্রে এই ম্যাট্রিক্স থেকে দেখো আমরা কি করতে পারি? মাইনাসটাকে কমন নিতে পারি। মাইনাস কমন নাও, তাহলে কি থাকবে? এখানে তো 0ই হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে -3 ছিল, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4, এটা 3, এটা 0, এটা -7, এখানে থাকবে হচ্ছে সরি এটা ছিল 3, তাহলে মাইনাস কমন নিলে এটা হবে -3, তারপরে 0, এটা হয়ে যাবে 7, আর এখানে ছিল তোমার 4 আছে, তাহলে এটা হয়ে যাবে -4, এখানে 7, তাহলে -7, আর এটা হবে 0। তো তুমি যদি একটু খেয়াল করো দেখো
এ আর এ ট্রান্সপোজ দুইটা কিন্তু সেম হয়ে গেছে, মাঝখানে চলে আসছে কি একটা মাইনাস, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস এ। যদি তুমি কখনো দেখো যে এরকম চলে আসছে যে তুমি একটা ম্যাট্রিক্স দিচ্ছে, তুমি সেটাকে ট্রান্সপোজ করছো, ট্রান্সপোজ করার পরে একটা সামনে নেগেটিভ টার্ম চলে আসছে, তখন সেটাকে আমরা কি বলবো, বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো। তো প্রত্যেক বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিসমূহ শূন্য হয়। তো তুমি একটু খেয়াল করলে দেখবে যে প্রধান কর্ণের ভুক্তিগুলো কিন্তু 0 হয়। তো এটা একটা স্পেশাল কেস যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল ভুক্তি কি থাকবে, 0 থাকবে। শর্তটা একটু মনে রাখবে, যদি কখনো এমসিকিউতে দিয়ে দেয় যে কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের ভুক্তিগুলো 0 থাকে, অ্যান্সার কি হবে বলো তো, বিপ্রতিসম ম্যাট্রিক্স। এরপরে রয়েছে উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। কোনো একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম ও যে কোনো সংখ্যক সারির ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হয়। তো আমরা যখন 9-10-এ পড়েছি, আমরা সেখানে সেট সম্পর্কে পড়েছি। তো সেটের মধ্যে আমরা কি পড়েছি বলো তো, সেট তার কিছু উপসেট থাকে, তাই না? তো এখানে বলা হচ্ছে, তোমার মনে করো এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সকল উপাদান নয়, তবে যে উপাদানগুলো নিয়ে মানে আমি একটা ম্যাট্রিক্স গঠন করলাম যে ভুক্তিগুলো নিয়ে, সেইটা আবার কিন্তু এই ভুক্তি এর ভেতরেও আছে, তখন আমরা এটাকে কি বলবো, এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলবো। যেমন দেখো এখানে কিন্তু আমি টোটালটাকে নিইনি, 1 2 4 5 নিয়েছি, যেটা কিনা এই ম্যাট্রিক্সেরও একটা অংশ। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সের একটা উপম্যাট্রিক্স। এটার দিকে খেয়াল করো, 2 3 5 6 2 3 5 6, তাহলে এইটাও কি হবে, এর একটা উপম্যাট্রিক্স। সিমিলারলি আরো অনেকগুলা উপম্যাট্রিক্স কিন্তু তুমি এখান থেকে তৈরি করতে পারবে। এরপরে দেখো এখানে আছে কি উল্লম্ব ম্যাট্রিক্স। উল্লম্ব ম্যাট্রিক্স বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ কে আমরা উল্লম্ব ম্যাট্রিক্স তখনই বলবো যদি কখনো দেখো যে এ ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল সমান সমান, মানে এ ট্রান্সপোজ এ সেম জিনিস, 2 × 3 = 3 × 2 সেম জিনিস, কিন্তু এইটা চলে আসে কি বলতো, আই কোনো একটা অভেদক ম্যাট্রিক্স চলে আসে, ঠিক আছে? তখন সেটাকে আমরা বলবো কি উল্লম্ব ম্যাট্রিক্স। দেখো এখন এত সময় পর্যন্ত আমরা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এখানে কিন্তু আমাদের ট্রাইগোনোমেট্রিক ভ্যালু কিন্তু চলে আসছে, ঠিক আছে? cos x sin x -sin x cos x, তো এটাকে কি বলা হবে, এটা একটা উল্লম্ব ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ট্রেস সম্পর্কে একটু আলোচনা করি। প্রায়শই ম্যাথে দেখবে যে তোমাদেরকে কোশ্চেন করবে যে এই ম্যাট্রিক্সের ট্রেস কত বের করো, ওই ম্যাট্রিক্সের ট্রেস কত বের করো। এমসিকিউর ক্ষেত্রে এগুলো কিন্তু বেশি আসে। তো ম্যাট্রিক্সের ট্রেসে কি, এছাড়া অ্যাডমিশন টেস্টেও কিন্তু এই কোশ্চেন চলে আসে। কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি সমূহের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হবে। একদমই ইজি। যদি বলি বলো তো এই ম্যাট্রিক্সের ট্রেস কত, তাহলে এটা হবে, এটা হচ্ছে প্রধান কর্ণ, তাহলে প্রধান কর্ণ কত, 5 + 2 + 3, দ্যাট মিনস কত হবে, 10। এরকমভাবে দিয়ে দিতে পারে, একদমই ইজি, 1 মার্ক একদম কমন। এরপরে দেখো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্স। এটা কি, পর্যায়বৃত্ত কি, পর্যায়বৃত্ত মানে হচ্ছে তুমি এই জায়গাটা থেকে শুরু করে আবার ঘুরে আবার কি হচ্ছে, এখানেই চলে আসতেছো, তাই না? একটা নির্দিষ্ট সময় পর পর এই জায়গাটাকে অতিক্রম করা। তো এখানে বলা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স যদি হয় বর্গ ম্যাট্রিক্স, এবং সেটাকে আমরা কি বলবো, পর্যাবৃত্ত ম্যাট্রিক্স তখনই বলবো যখন a টু দি পাওয়ার k + 1 = a হবে। আসলে বিষয়টা কেমন, যেখানে nটা কি, k এলিমেন্ট ন্যাচারাল নাম্বার। তো তোমরা তো ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার এগুলো সম্পর্কে 9-10-এই আলোচনা করেছো। ন্যাচারাল নাম্বারটা কি, ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 এভাবে শুরু করে কি বলতো ইনফিনিটি পর্যন্ত, এই নাম্বারগুলোকে আমরা কি বলে থাকি, ন্যাচারাল নাম্বার। এখানে কোনো জিরো অথবা কোনো মানে নেগেটিভ ভ্যালু কিন্তু এখানে ইনক্লুডেড না। তো এগুলো হচ্ছে কি আমাদের ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলে থাকি, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলে থাকি, এবং কি এটাকে বলা হচ্ছে পর্যায়কাল। মনে করো তোমাকে এখানে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলা হচ্ছে, যা পর্যায়কাল 2। কেন, মনে করো তুমি যদি এই এটাকে এভাবে নাও, a × a অর্থাৎ কিউব করো, ঠিক আছে, এ কিউব করো, তাহলে ঘুরে ফিরে তুমি কাকে পাবে, এ ম্যাট্রিক্সটাকেই পাবে। তাহলে এই 3টাকে ভেঙে কিন্তু এইভাবে লেখা যায় যে 2 + 1, ঠিক আছে? তখন আমরা এটাকে কি বলবো, মানে এ ম্যাট্রিক্সের একটা, এ ম্যাট্রিক্স হচ্ছে একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। কত, এর পর্যায়কাল, এর পর্যায়কাল হচ্ছে 2। এভাবে যদি তোমাকে কখনো বলে যে a টু দি পাওয়ার 3 + 1 = a, তার মানে এটা কি বলতো, এর পর্যায়কাল হচ্ছে 3। সো আজকে এই পর্যন্তই থাকবে। আমরা আজকে ম্যাট্রিক্সের যে প্রকারভেদগুলো রয়েছে এই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করলাম, এবং এটা আমাদের পরবর্তীতে ম্যাথ সলিউশনের ক্ষেত্রে, ম্যাথ সলভ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্লাসটি আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক ইফোর্ট, অনেক পরিশ্রম এটার পিছনে দেওয়া হয়। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং প্রতিদিনের পড়াটা চেষ্টা করবে প্রতিদিন কমপ্লিট করে রাখার। আর সব থেকে যেটা ভালো হয়, একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে তুমি এই যে ক্লাসটা দেখলে এবার তুমি এটাকে নোট করো এবং নিজে একবার পড়ো, পড়ার পরে তুমি পুনরায় ক্লাসটিকে আরেকবার দেখো। এতে এরপরে তুমি চোখ বন্ধ করে কি পড়লে সেটা একটু মানে মনে করার চেষ্টা করো। তো আশা করি খুব ভালোভাবে এটা আয়ত্ত করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।